আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে কথা বলতে এসে তারেকের পররাষ্ট্রমন্ত্রী খলিল কেন দিল্লি যাচ্ছেন? খবরটা দিল্লি যাবার খবরটা পুরনো, কয়েকদিন আগেই জানা গেছে। কিন্তু কেন দিল্লি যাচ্ছেন? দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, এই স্লোগানে মুখরিত ছিল বাংলাদেশ কয়েকদিন আগে। কিন্তু অবস্থাটা এমন দাঁড়িয়েছে, এখন দিল্লির পায়ে পড়া ছাড়া উপায় নেই। তাহলে বাংলাদেশের মানুষকে বলবো, শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ প্রধান এবং আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। 16 বছরে দিল্লির সাথে সম্পর্ক উন্নয়নে যে কর্মকাণ্ডগুলো নিয়েছিলেন তাকে আপনি বিরোধিতা করেছেন। 2024-এর জঙ্গি হামলা বা জঙ্গি আন্দোলনের সময় আপনি বিরোধিতা করেছেন। কেন করেছেন? করে কি বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন না বলে তারেক এখন তড়িঘড়ি করে তারেকের এই পররাষ্ট্রমন্ত্রী বা তারেক সরকারের এখনো পর্যন্ত বিদেশ সফর কিন্তু ব্যাপকভাবে হয়নি। একটা সফর হয়েছে, একটা সফরের পরে এই পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান এখনো পর্যন্ত বিদেশ সফর করেননি। দিল্লিতে দৌড় দিতে বাধ্য হচ্ছেন এই পররাষ্ট্র মন্ত্রী। এই জন্যই বলা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল রদবদল লক্ষ্য করা যাচ্ছে। কয়েকদিন আগের বাংলাদেশও ছিল ভারত বিরোধিতায়, ভারত বিরোধী স্লোগান, ভারত বিরোধী ক্যাম্পেনে মুখরিত। আজকে কিন্তু ভারত বিরোধিতা আর চোখে পড়ছে না। বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এখন বইছে নতুন হওয়া। এটা আমাদের কাছে পুরনো হওয়া, কারণ আমরা মস্তক বুঝি যে ভারত ছাড়া, ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন ছাড়া আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমরা স্বাধীন হয়েছিলাম কেন? 1971-এ যদি ফিরে যান, 1971 থেকেই যদি আপনি ধরেন যে ভারতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যদি আপনি না চলেন, আপনার 1971-এর স্বাধীনতার কোনো মূল্য নেই। তাহলে আপনি পূর্ব পাকিস্তান থাকতেন, ও পাশে পশ্চিম পাশে পাকিস্তান ভারতের বিরোধিতা করে, আপনি পূর্ব পাশে ভারতের বিরোধিতা করতেন। আপনি স্বাধীন হলেন কেন? আজকে যদি ভারত বিরোধিতা করেন, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে উন্নয়নের মহাসড়কে যদি না চলতে চান, তাহলে আপনার স্বাধীনতা ভুল ছিল, এ কথা বলতে হবে। যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী তাদের জন্য আজ বাংলাদেশ বহুমুখী সংকটের মধ্যে নিপতিত। আমরা প্রায় প্রত্যেক ভিডিওতেই এই সব কথা বলছি যে বাংলাদেশে সীমাহীন সমস্যার মধ্য দিয়ে বাংলাদেশ এই মুহূর্তে যাচ্ছে। বিদেশ মন্ত্রীকে স্বাভাবিকভাবেই তারেক রহমান দিল্লিতে পাঠাচ্ছেন। গত মাসের 17 তারিখে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর বিদেশ মন্ত্রী খলিলুর রহমান এই প্রথম ভারতে যাচ্ছেন। এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে তিনি ছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ। সে সময়ও এই খলিলুর রহমান ভারত সফর করেছিলেন। এবং খলিলুর রহমান আসলে ইউনূস সরকারের সময়ে থেকেই, ইউনূস সরকারের মধ্য থেকেই একজন চরম বিতর্কিত মানুষ ছিলেন। তাকে নিয়ে বিএনপি পর্যন্ত বিতর্ক তৈরি করেছে, কিন্তু তাকে আবার বিএনপি কোলে তুলে নিয়েছে। এখন কেন নিয়েছে এটা বিএনপি ভালো বলতে পারবে। বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমানকে ভারতে পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 8 এপ্রিল তার নয়াদিল্লি যাবার কথা। সেখান থেকে তার মরিশাসে ভারত মহাসাগরীয় সহযোগিতা মঞ্চের সম্মেলনে যোগদান করার কথা রয়েছে। এর মধ্যে কেন এই ভারত সফর গুরুত্বপূর্ণ? কেন জ্বালানি সংকট ও নিরাপত্তা নিয়ে আলোচনা হতে যাচ্ছে? দিল্লি সফরে এখনো পর্যন্ত খলিলুর রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ হবার সম্ভাবনা রয়েছে। তবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এখানে একটি বিষয় লক্ষণীয় যে ফেব্রুয়ারি মাসের 17 তারিখে বিএনপি সরকার গঠন করেছে। সরকার গঠন করার পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এই প্রথম ভারতে যাচ্ছেন। কূটনৈতিক মহলে এটি একটি বড় পদক্ষেপ। মজার ব্যাপার হলো, এর আগে
অন্তর্বর্তী সরকারের সময় তিনি যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, সেই পদে থাকার সুবাদে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে তার একত্রে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, কথা হয়েছে। ফলে আলোচনার টেবিলটি পরিচিত মুখেই সাজানো হচ্ছে। তবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দিল্লিতে তার এটি হতে যাচ্ছে প্রথম সাক্ষাৎ। এবারের সফরে আলোচনার জন্য বাংলাদেশ ও ভারতের তরফে দুটি প্রধান অভিন্ন বিষয়কে বাছাই করা হয়েছে। প্রথমটি হলো গঙ্গা জল চুক্তি নবায়ন এবং দ্বিতীয়টি হলো আঞ্চলিক নিরাপত্তা। আপনারা জানেন, চলতি বছরের ডিসেম্বরে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা জল চুক্তির নবায়ন হওয়ার কথা। দুদেশই চাইছে চলতি বছরেই যেন এই চুক্তি নবায়ন কাজ সম্পন্ন হয়, কারণ এ বছরের ডিসেম্বরে 1996 সালে সম্পাদিত গঙ্গার জল চুক্তি মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। কাজেই মেয়াদ পূর্তির আগেই এটি নবায়ন করতে হবে। উল্লেখ্য যে 30 বছর আগে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকার সময় এই ঐতিহাসিক চুক্তি সম্পাদিত হয়েছিল। এখন তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার এই চুক্তিতে বাড়তি কোনো জল নিয়ে দরবার বা বিতর্ক করবে বলে মনে করছে না দিল্লি। ইতিমধ্যে দুদেশের কর্মকর্তা পর্যায়ের একাধিক বৈঠক হয়েছে। সেসব বৈঠকে ঢাকার তরফে তেমনটাই আভাস পাওয়া গেছে, অর্থাৎ দুই দেশই একটি সমঝোতামূলক অবস্থানে থাকতে চায়। অন্যদিকে ভারতীয় যে বিষয়টি বাংলাদেশের বিদেশমন্ত্রীর সফরে সবচেয়ে গুরুত্ব পাবে তা হলো আঞ্চলিক নিরাপত্তা। বিচ্ছিন্নতাবাদী এবং জঙ্গি সংগঠনগুলো যাতে এক দেশের ভূমি অপর দেশের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সেই ব্যাপারে নতুন সরকারের সঙ্গে প্রথম থেকেই একটি শক্তপোক্ত বোঝাপড়া গড়ে তুলতে আগ্রহী ভারত। আসার কথা হলো বিএনপি সরকারের তরফেও এই নিরাপত্তা ইস্যুতে ইতিবাচক সাড়া মিলেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ একাধিক শীর্ষ বিএনপি নেতা প্রকাশ্যে ঘোষণা করেছেন বিভিন্ন সময়ে যে বাংলাদেশের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহার হতে দেওয়া হবে না। অন্যদিকে ভারতও পিছিয়ে নেই। ভারত যে একইভাবে বাংলাদেশের দুষ্কৃতকারীদের সে দেশে পালিয়ে থাকার সুযোগ দেবে না, তার উৎকৃষ্ট প্রমাণ পাওয়া গেছে সাম্প্রতিক একটি ঘটনায়। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের নেতা প্রয়াত শরীফ ওসমান হাদির হত্যাকারী ও আশ্রয়দাতা মিলিয়ে মোট 3 জনকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের পুলিশ। বাংলাদেশের বিদেশ মন্ত্রক ইতিমধ্যে ধৃত 3 জনকে তাদের হেফাজতে চেয়েছে। নয়াদিল্লির বৈঠকে খলিলুর রহমান এই বিষয়টি বিশেষভাবে উল্লেখ করবেন বলে মনে করা হচ্ছে। এটি দুই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। তবে বাংলাদেশের জন্য এই মুহূর্তে সব থেকে বড় দুশ্চিন্তার কারণ হলো বাংলাদেশের জ্বালানি সংকট। বাংলাদেশের অবস্থা এখন সত্যিই সংকটাপন্ন। ডিজেলের অভাবে বাংলাদেশের বহু পাম্প বন্ধ হয়ে গেছে। জ্বালানি তেল কেনা নিয়ে আইন শৃঙ্খলার অবনতি হতে শুরু করেছে। এই চরম পরিস্থিতিতে ভারতের উপর অনেকটা নির্ভর করছে বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে আলাদা বৈঠকে ডেকে এই বিষয়ে স্বনির্বন্ধ অনুরোধ করেছে বাংলাদেশের 3 গুরুত্বপূর্ণ মন্ত্রী। আমরা আলাপটা শেষ করতে চাই, কিন্তু সবশেষ একটি বড় প্রশ্ন জাগে মনে। বাংলাদেশে কি ভারত বিরোধী রাজনীতির কবর রচিত হয়েছে ইতিমধ্যে? একটু লক্ষ্য করলেই দেখবেন এখনকার ক্ষমতাসীন বিএনপি, বিরোধী দল জামাত, এমনকি এনসিপি, যারা কদিন আগেও প্রচন্ড ভারত বিরোধী রাজনীতিতে ব্যস্ত ছিল, তারা এখন কোন অবস্থানে? ডক্টর ইউনূসের আমলেও ভারত বিরোধী ক্যাম্পেইনে ব্যস্ত ছিল স্বয়ং সরকার সহ এই যাদের কথা বললাম তারা সবাই। কিন্তু এখন কোথায় গেল সেই হুঙ্কার? ভারতের পণ্য বর্জন আন্দোলন কোথায় যেন হাওয়ায় মিলিয়ে গেল। বাস্তবতার মুখে আজ সবাই অনুধাবন করছে যে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্কই হলো অগ্রগতির চাবিকাঠি। আর আজকে জামাত, বিএনপি, জঙ্গি গোষ্ঠী যেটা বুঝছেন, বুঝতে পেরে চুপ আছেন, নীরব আছেন। আর এটি বুঝতে পেরেছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার দরুন তার 15.5 বছর ক্ষমতা কালে তিনি ভারতের সাথে সর্বোচ্চ কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছিলেন। শুধু তাই নয়, বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে ভুল প্রমাণিত হবে।
সেই সরকারটা কতটা ভালো ছিল, বাংলাদেশের মানুষকে কতটা ভালো রেখেছিল, এটা বলে শেষ করা যাবে না। ঘন্টার পর ঘন্টা লেকচার দিয়ে শেষ করা যাবে না। বাংলাদেশের মানুষ ক্রমেই উপলব্ধি করবে। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলছি যে বাংলাদেশের মানুষ বলবে যে আমাদের আগের সময় ফিরিয়ে দিন, আমরা আগেই ভালো ছিলাম, সেই প্রধানমন্ত্রীকে ফিরিয়ে দিন, বলতে শুরু করবে। ওয়েট, অপেক্ষা করুন, খুব বেশি দিন লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে, 2-1 মাসের মধ্যে এমনটা ঘটতে যাচ্ছে। তারেক রহমানের নির্দেশে খলিলুর রহমানের এই দিল্লি সফর হয়তো দু দেশের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করবে। আপনাদের কি মনে হয়, ভারত বাংলাদেশ সম্পর্ক কি নতুন উচ্চতায় পৌঁছাতে পারবে তারেক রহমানের এই সরকারকালীন সময়ে? কমেন্ট করে আমাদের জানান। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আজকে ভিডিওটা কি নিয়ে করবো সেটা তো এতক্ষণে বুঝে গেছেন, ব্যানার এবং হেডলাইন দেখেছেন যে একজন দারোয়ান পুত্র সিদ্দিক নাজমুল ওরফে কালামাগুর 6 মাসের ভেতরে এমন কোন আলাউদ্দিনের চেরাগ পেয়ে গিয়েছিলেন যিনি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছিলেন। এই সেই নাজমুল যে কিনা আজকে 6 দিন 7 দিন যাবত আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন দিচ্ছে যে কাকে সেক্রেটারি বানানো যায়। উনি প্রতিদিন 6 থেকে 8 জন করে নাম দিচ্ছেন এবং তাদের মধ্যে কাকে আপনাদের পছন্দ সেটা আপনাদেরকে বলার জন্য বলছে। আর আমি আপনি সবাই ঝাঁপিয়ে পড়ে নাজমুল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আমাদের চয়েসফুল নাম দিচ্ছি। কথা হচ্ছে যে ভাই, নাজমুলকে কে দায়িত্ব দিয়েছে? এই কালা মাগুর, এই শুয়োরটাকে দায়িত্বটা কে দিয়েছে? একে আওয়ামী লীগের কাণ্ডারি। আপনারা সকলেই জানেন যে সেন্ট্রাল কমিটির একজন সাধারণ সম্পাদক বা সেন্ট্রাল কমিটির সভাপতি যারা থাকে ছাত্রলীগের, তারা তাদের দায়িত্ব পালনের পরে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ অথবা আওয়ামী লীগের ভালো ভালো পদে চলে যায়। সে জায়গায় নাজমুল কোথাও যাইতে পারে নাই এবং সে তার সভাপতিত্বের পদের শেষ অংশ বাংলাদেশ থেকে পূরণ করতে না পেরে সে লন্ডন চলে এসেছিল। আসেন আগে একটু নাজমুলের নর্মাল একটু পরিচয়টুকু জানি। তো এই নাজমুল সিদ্দিকের জন্ম কিন্তু 1985 সালে জামালপুর জেলায় তার জন্ম। তারা 2 ভাই আর 1 বোনের সংসার। তার বাবা মানে নাজমুলের পিতা, উনি ছিলেন জামালপুরের খাদ্য গুদামের একজন নাইট শিফটের গার্ড, ক্লাস 8 পাস, 8ম শ্রেণী পাস অনলি, নাইট গার্ড ছিলেন। ছেলে জন্মগ্রহণ করেছেন। এরপরে নাজমুল সেখানে জামালপুর জেলা স্কুল থেকে মাধ্যমিক এবং পাশ করে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয় জামালপুর আশেক মাহমুদ কলেজে। সেইখান থেকে তিনি পাশ করার পর 2003-04 বর্ষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ, যেটা এখন সবসময় বলি না আমরা যে এই যে শেখ হাসিনার অবদান, এই যে মাদ্রাসার ছাত্ররা এসা ভর্তি হয় ঢাকা ইউনিভার্সিটিতে, এই উর্দু বিভাগ মানে সেই ফেলটুস বিভাগেই ভর্তি হয়েছিলেন। ভর্তি হয়ে কালা মাগুর তো ধান্দালবাজ, টোটাল ধান্দাবাজ। সেই ধান্দাবাজি কইরা সে যা সূর্য সেন হলের মোটামুটি একটা পদ পদবিতে প্রভাবে আসেন। এরই মধ্যে ছাত্রলীগের কিছু নেতা, দুর্নীতিগ্রস্ত নেতাদের হাতে পড়েন। তাকে ইউজ করা হয় প্রথমে রমনা বটমূল বা রমনা পার্কের আশপাশের চাঁদাবাজির দায়িত্বে। সেই চাঁদাবাজি করতে করতে আস্তে গিয়ে ছাত্রলীগের বিভিন্ন পদ পদবিতে আসেন। আপনারা সবাই জানেন সার্জিস, হাসনাত সবই তো ছাত্রলীগ ছিল, সেই রকমই নাজমুল্লাহ ছিল। পদ পদবিতে আসেন, আসার পরপরই 6 মাসের মাথায় সর্বপ্রথম ওনার বাবার একজন নাইট গার্ড থেকে সরাসরি খাদ্য পরিদর্শকের জন্য মিনিমাম ডিগ্রি পাস সার্টিফিকেট লাগে, সেটারও দরকার নেই। নাজমুলের বাপ থেকে কোথা থেকে খাদ্য পরিদর্শক থেকে সরাসরি চলে যায়। কোথায়? খাদ্য পরিদর্শকের চলে যায়। নাজমুল সাহেব ঢাকা শহরে থাকেন। ঢাকা শহরে বিশাল বাড়ি, সেই বাড়ি ভাড়া হচ্ছে যে 50,000 টাকা। তিনি যে বাড়িতে থাকতেন ছাত্রলীগ করা অবস্থায়, তিনি যে বাড়িতে থাকতেন সেই বাড়ির ভাড়া হচ্ছে 50,000 টাকা এবং উনি সেখানে কাটাইতে থাকেন। কিন্তু মূলত আসলে নাজমুলের অর্থনৈতিক দুর্নীতির যে সমস্যা শুরু হয় সেটা হচ্ছে যে নাজমুল এরপরে বাংলাদেশ এটা ফার্মার্স ব্যাংকের পরিচালক হন। ফার্মার্স ব্যাংকের পরিচালক হওয়ার জন্য 2011 সালে এই বেটা 27তম
2011 সালে নাজমুল কিন্তু 27তম কাউন্সিলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়। আর ঠিক এর 1 বছর পরেই ফার্মার্স ব্যাংকের উদ্যোক্তা হিসাবে, 1 বছরের মাথায় ফার্মার্স ব্যাংকের উদ্যোক্তা হয়ে যান। ফার্মার্স ব্যাংকের উদ্যোক্তা হওয়ার জন্য 10 লক্ষ শেয়ার কিনেন, এক একটা শেয়ারের দাম 10 টাকা করে, ফেস ভ্যালু। 10 লক্ষ শেয়ার মানে যে 1 কোটি টাকা। কোথায় পেলেন? একজন নাইট গার্ডের পুত্র কি এমন করলেন? ওই যে আপনার এই সার্জিস মার্জিস এরা তো কইছে যে এরা বই লেখছে, কেউ নন মেট্রিক সে বই লেখছে, কেউ টকশোতে যায়া, এটাও সেই রকম 1 কোটি টাকা জোগাড় হয়। এই অবস্থায় উনি আবার প্রেমে পড়ে যান আরেক মেয়ের। সেই মেয়ের সাথে লটর পটর, সেই মেয়েকে ঢাকা গুলশান 1-এ শেষ পর্যন্ত 2-2টি ফ্ল্যাট কিনে দিতে বাধ্য হন। এই নাজমুল শুধু ফার্মার্স ব্যাংকের নেই, নাজমুল তার চাচা, তার ভাইদেরকে বিভিন্ন ব্যবসা ধরাইয়া দেন, বিভিন্ন ব্যবসা। এবং সে দুর্নীতি তার এমন মাত্রায় পৌঁছেছিল যেটা আমাদের প্রধানমন্ত্রী কান পর্যন্ত ছিল। এবং সে থাইল্যান্ড, ওই সময় থেকে থাইল্যান্ড এবং বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে, মানে টাকা হুন্ডির মাধ্যমে নিয়ে যেত আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। তার বিরুদ্ধে প্রচুর নিউজ হয়েছে, মানব জমিন থেকে, ইত্তেফাক থেকে শুরু করে আপনার ওই যে এই আঞ্চলিক পত্রিকা, হেন কোনো পত্রিকা নাই যেই পত্রিকায় এই নাজমুলরে নিয়ে নিউজ হয় নাই। সমস্ত নিউজগুলো এখনো খুঁজলে পাবেন। 2015 সাল থেকে 23 সাল পর্যন্ত সিরিজ নিউজ হয়েছে এই বেটার উপর। এই বেটা এরপরে ওখানকার এই চাঁদাবাজি মাদাবাজি করে তার অনেক সহায় সম্পত্তি, যে বিল্ডিং, তার যে বিশেষ বিশেষ বিল্ডিং, নাজমুল প্লাজা, নাজমুল অমুক, এগুলো আমি আপনাদেরকে ছবিতে দেখাচ্ছি, আপনারা ছবি দেখেন, আমার ছবিগুলো দেখেন, এগুলোতে আপনারা বুঝবেন তার সম্পদ। ময়মনসিংহ জেলায় তিনি 500 বিঘা জমির মালিক। নাজমুল কোত্থেকে এত পয়সা? তিনি এখন ব্রিটেন থাকেন। ব্রিটেনে উনি এসেছেন আপনার বিজনেস ভিসায়, যে বিজনেস ভিসা নিতে 2 লাখ পাউন্ড, 2 লাখ পাউন্ড জমা দিয়ে বিজনেস ভিসা নিতে হয়। এখন 1 পাউন্ড যদি এই মুহূর্তে 167 টাকা চলে, ওই সময় যখন নাজমুল ছিলেন তখন ছিল 150 টাকা করে পার পাউন্ড। তা হইল আপনার প্রায় 3 কোটি টাকা। টাকার অভাব নাই আমার কাছে, এইটা দিয়ে এসেছেন। এরপরে উনি এই মুহূর্তে উনি থাইল্যান্ডে 33টি কটেজের মালিক। যদি থাইল্যান্ডে যান, পাতায়া বিচের কাছে 33টি কটেজের মালিক। ওই কটেজগুলোতে চামড়ার ব্যবসা হয়, পয়সা দেখেন। এই নাজমুল সাহেব এইখানে লন্ডনে বেথেনাল গ্রিন নামে একটা জায়গা আছে, সেখানে ওনার বিশাল অফিস, রেঞ্জ রোভার গাড়ি চালান। ওকে, গাড়ি এখানে যে কেউ চালাইতে পারে। 2-2টা বাড়ির মালিক, একটা সেন্ট্রাল লন্ডনে, একটা অন্য জায়গায়। সেন্ট্রাল লন্ডনের বাড়িটা আবার ফ্রি হোল্ড মানে বুঝেন? ফ্রি হোল্ড মানে হচ্ছে যেটাতে আর কোনো দেনা নাই ব্যাংকের কাছে। 4 বছরের মাথায় উনি ফ্রি হোল্ড করে নিয়েছেন। সেই 4 বছর কখন? 2020-এর আগেই তিনি ফ্রি হোল্ড করেছেন। 2018 সালে না আপনার জননেত্রী শেখ হাসিনা যখন ইংল্যান্ডে এসেছিলেন, তখন ইংল্যান্ড আওয়ামী লীগের একটা মিটিংয়ে নাজমুল বক্তৃতা দিতে আসছে, তখন নেত্রী রাগ হয়ে গিয়েছিলেন, সে সেখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন? এই যে ইংল্যান্ডের রানী এলিজাবেথ যখন মারা গেলেন, তখন মারা যাওয়ার পরে সেখানে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা উনি এসেছিলেন, যে হোটেলে ছিলেন, সেই হোটেলের সিকিউরিটির যে দায়িত্বটা ছিল সেটা আমরা যে কোম্পানির মাধ্যমে ইমিগ্রেশনে কাজ করি সেই কোম্পানির কাছে পড়েছিল। এবং আমার ওই সময় ছুটি থাকার কারণে আমাকে রিকোয়েস্ট করেছে, আমি সেই হোটেলে আমি সিকিউরিটির দায়িত্বেই ছিলাম। শুধু আমি না, এরকম প্রায় আমরা 70 জনের মতো ছিল। এটা স্পেশাল একটা সিকিউরিটি ফোর্স, যেটা আপনার এখানে কোনো হোটেলে কিন্তু 1 জন বা 2 জন সিকিউরিটি থাকে, কিন্তু এরকম যখন রাষ্ট্রপ্রধানরা আসে তখন বিশাল একটা সিকিউরিটির ব্যবস্থা করা হয়, এটার জন্য নেওয়া হয়। সেইখানে নাজমুল প্রায় 4.5 ঘন্টা দাঁড়িয়েছিল, তাকে ঢুকতে দেওয়া হয় নাই। এইটা আমাদেরকে আপার সাথে যারা আসছিল তারাই বলে দিয়েছিল, আপার নির্দেশ ছিল যে নাজমুল যাতে ঢুকতে না পারে, হোটেলে ঢুকতে দেওয়া হয়নি। সেই নাজমুল এখানে পরে এক মহিলা বিয়ে করছে, আরেক বাচ্চা। আচ্ছা ভাই, ওগুলো তার ব্যক্তিগত আর কোনো সমস্যা নাই। 1000 কোটি টাকা দুর্নীতি করা নাজমুল আজকে আসছে আওয়ামী লীগের কে সেক্রেটারি হবে একটা জরিপ করতে, আর আপনি আমরা সবাই সেই জরিপে হই হই রই রই বরকনে এলোই এই করছি। আপনারা যদি চান নাজমুলের এইখানে যেসব ব্যবসা বাণিজ্য আছে, কোন লিস্টে আছে, কিভাবে আছে, সব আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো ডকুমেন্টেশন সহ।
আমি আমার এই যখন কথা বলছি আপনাদের সাথে, পেছনে যে পেজগুলো ঘুরছে এগুলো সব নাজমুলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুর্নীতির কথাবার্তাগুলো। এই পত্রিকাগুলো আপনার এখনো যে আপনার শুধুমাত্র গুগলে লিখুন কে এই নাজমুল, এতটুকু দিয়ে সার্চ দেন, সমস্ত পত্রিকার নিউজগুলা আইসা যাবে। এই নাজমুল 2024 সালেই বলছিল আওয়ামী লীগ নেতা নেত্রীরা এবং শেখ হাসিনা মাপ চাইতে হবে। তার এখন মূল অস্ত্র কি জানেন? তার মূল অস্ত্র তারা কেউ কিছু বললে তারা এসে গালাগালি করা। আজকে আমার এই ভিডিও দেওয়ার পরে এমন হবে যে সে এই ভিডিওর তার বট বাহিনী লাগাই দিবে ধরার জন্য। কথা হচ্ছে যে 33টা কটেজের মালিক কিভাবে হলে নাজমুল? থাইল্যান্ডে তোমার আব্বার দিনের সম্পত্তি ছিল। নাজমুল তুমি 3 কোটি টাকা দিয়ে ইংল্যান্ডের ভিসা করতে নিলে, তুমি তো একদম মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত না, একদম গরিব ঘরের সন্তান। তোমার বাবা দারোয়ান ছিল, দারোয়ানের পুত্র, তুমি দারোয়ানের পুত্র। তুমি রমনা পার্কের ওখান থেকে কত হাজার কোটি টাকার চুরিং মাইটিং করছো। তোমার আমলে কত হাজার শিবির কর্মী ঢুকাইছো। কেন তোমাকে নেত্রী কোথাও রাখে নাই? কেন তুমি তোমার কমিটির পদ বাণিজ্য করার কারণে তুমি তোমার টার্ম শেষ করার আগে তোমার ইংল্যান্ড ভাইগে আসতে হয়েছে? এখনো কালামাগুর তুমি বক্তৃতা দাও। আর তোমারে যারা এখন সাপোর্ট করে, যারা বলে যেসব শুয়োরগুলা বলে যে তোমার পেজ ফলো দিতে, তোমার অমুক ফলো দিতে, সেই শুয়োরগুলোকে কত টাকা দিয়ে রেখেছ? এদের প্রতি নজর দেন আপনারা। এই কালামাগুরের ফিরিস্তি এখন যা বললাম এইরকম যদি আমি বলতে চাই তো 4 ঘন্টা তো শেষ হবে না, কালামাগুরের শেষ হবে না। ওই যে বললাম বান্ধবী, কালামাগুরের ঢাকা শহরের সেই বান্ধবী যাকে গুলশান একে 2-2টা ফ্ল্যাট কিনে দিয়েছে, প্রয়োজনে তার ভিডিও বার্তা সহ আইনা দিব, তাকে সহ আইনা লাইভ করাই দিব আপনাদের সামনে। যদি নাজমুল চ্যালেঞ্জ করে আমার সাথে, যে নাজমুল আমার সাথে ডিবেটে আসবে, আসুক নাজমুল, বলবো। আর নাজমুলের বিরুদ্ধে দুদক দুর্নীতি দমন সংস্থাতে মামলা হয়েছিল 2019 সালে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। তার বিরুদ্ধে যত নিউজ হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে, সে যদি সত্যি হইতো আপনি সেই নিউজগুলোর জন্য হাজার কোটি টাকার মামলা করেন নাই কেন? কেন ওত পেতে এখানে বসেছিলেন? কেন আপনাকে নেত্রীর মিটিংয়ে বক্তৃতা দেওয়ার জন্য দেওয়া হয়নি? নেত্রী নিজে ওইটা খেপে গেছিল। সেদিন যারা ছিল ওই মিটিংয়ে অনেকেই জানে, জিজ্ঞেস করেন, যদি কেউ না জানে ভিডিওগুলো আমি দিয়ে দিতে পারবো আপনাদেরকে। সেই নাজমুল এখন আসছে আওয়ামী লীগের কাণ্ডারি হইতে, তিনি অনেক কিছু বুঝান। নেত্রী আপনি যদি ডাকেন আমি এখনই যাব না। নেত্রী বারবার বলেছে তুই যাস না কেন? নাজমুলের ওইটা যারা চুষতে থাকেন তাদের বলি যে নাজমুল্লার পাল্লায় পড়েন না। এ নাজমুল না, এরকম আরো 10-12 জন আছে, প্রত্যেককে নিয়েই একটা করে ভিডিও করব, প্রত্যেককে নিয়েই করব, প্রত্যেকেরই লুঙ্গি খুলবো। এটা মনে রাখেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।